তার জীবনে দুইটা নেশা, একটা মদ আর একটা মেয়ে। প্রতিদিন নতুন কোনো মেয়ে দরকার তার, না হলে নিতে হয় নিজেকে টিকিয়ে রাখতে। চলুন এবার গল্পে ফিরে যাই। প্রায় 10 জন মেয়েকে খাওয়ার পর কৃষের শিকারি চোখ থামে একটা মেয়ের উপর। শিকারির মতো চোখে তাকিয়ে থাকে, হাতে টাকা গ্লাসটা শেষ করে মুখটা মুছে মেয়েটিকে ইশারা করে। মেয়েটি হেসে সরে যায় পাশে, আর কৃষ সেদিকে এগোয়। ঠিক তখনই তার সামনে তার ঘনিষ্ঠ বন্ধু আমান। কৃষ, রুম নম্বর বল। ফার্স্ট, আই অ্যাম আউট অফ কন্ট্রোল। আমান, রুম বুক করতে পারিনি, তোর সব কার্ড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মনে হয় তোর বাপ সব টাকা হাতিয়ে নিয়েছে। কৃষ বাঁকা হেসে বলে, দিস ইজ নট ফেয়ার মিস্টার শরীফুল খান, ইয়োর মানি। এই বলে পাশে থাকা এক মেয়েকে ইশারা করে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে হাঁটে। আমান ভয় পায়, কারণ কৃষ রেগে গেলে ভয়ানক হয়ে যায়। সব ভাঙচুর তো করবে, তার সাথে নিজেরও ক্ষতি করবে। তাই পিছু পিছু যায়, কিন্তু কৃষ ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আমান দৌড়ে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে জোরে আওয়াজ আসে। আমান চেঁচিয়ে বলে, ভাই কি করছিস? নিজের ক্ষতি করিস না, বাইরে আয়। ভেতর থেকে আরও জোরে আওয়াজ আসে। সে দরজায় ঠক ঠক করে ধাক্কা দিতে থাকে প্রায় 10 মিনিট। শেষে দরজা খুলে কৃষ বেরিয়ে এসে প্যান্টের চেন লাগাতে আমান অবাক হয়ে বলে, কৃষ, 10 মিনিটে কি হয় রে স্টুপিড? একটু শান্তিতে করতেও দিবি না আমার? না মানে তুই ওয়াশরুমে? ঠিক তখনই ভেতর থেকে এক লম্বা ফর্সা মেয়ে বেরিয়ে আসে। ছোট ড্রেস পরা, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, বোঝাই যাচ্ছে তার অবস্থা খারাপ। কৃষ মেয়েটার দিকে না তাকিয়ে বলে, ওকে ওর অ্যামাউন্টটা দিয়ে দে, ডাক্তার দেখানো। এই বলে সে দাঁড়ায় না, চলে যায় পাশ কাটিয়ে। আমান তাড়াতাড়ি প্যাকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে দেয়, তারপর কৃষের পিছনে দৌড়ায়। কৃষ গাড়িতে বসে আমান দৌড়ে এসে ড্রাইভার সিটে বলে, আমান ভাই, বলি কি, রোজ রোজ এসব করে কি পাস? এখন তো এসব বন্ধ কর। কৃষ লালচে চোখে তাকায়, এখন দৃষ্টি যেন কথা বললে বিস্ফোরণ ঘটবে। আমান গলা শুকিয়ে ঢোক গিলে ফেলে, তারপর বলে, মানে তুই যেভাবে মেয়েগুলোর অবস্থা করিস, প্রায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। আজও 10 মিনিটে কি করলি যে মেয়েটা? কৃষ, গাড়ি চালাবি নাকি লাথ মেরে গাড়ি থেকে ফেলে দেবো? আমার, না না ভাই, আমি চালাচ্ছি। শরীফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে। শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র ছাড়া কেউ নয়, কারণ এটা রোজের রুটিন। কৃষ মদ খেয়ে আসে, তারপর তাদের রুমে এসে কটু কথা শুনিয়ে চলে যায়। পাশ থেকে তার স্ত্রী বলছি কি, দরজা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের এই একই ঝামেলা ভালো লাগে না। শরীফুল, ও আমার ছেলে রুহানা, আমি ওকে খুব ভালো করে জানি। যাও ঘাটতারা, আমি দরজা না খোলা পর্যন্ত এখান থেকে যাবে না। শরীফুল সাহেব দরজা খুলতে কৃষ রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। কৃষ, এই শালা, তুই কার্ড ব্ল্যাঙ্ক করে দিয়েছিস কেন? শরীফুল, তো কী করবো, আমার সব টাকা কি তোমার ওই মদ আর নেশার পেছনে ঢেলে দিব? কৃষ জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এগুলো তোর টাকা নয়, এগুলো আমার মায়ের টাকা। এই গাড়ি বাড়ি প্রপার্টি সব আমার মায়ের। তুই তো শালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস, তোর টাকায় আমি কৃষ খান মুতি, বুঝলি? শফিকুল সাহেব স্ত্রী এগিয়ে এসে বললেন, কৃষ বাবা, যাও রুমে যাও, অনেক রাত হয়েছে। কৃষ গর্জেছিল, এই নোংরা মেয়ে ছেলে, একদম আমার সঙ্গে পিরিত দেখাতে আসবে না। তোর মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। সারা তোর জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তোকে তো আমি। শৈবুল সাহেব তাড়াতাড়ি করে স্ত্রীকে রুমে ঢুকে কৃষের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। কৃষ রাগে দরজায় দুটো লাঠি মেলো। হা হা, যা যা, এমনিতে তোদের মুখ দেখতে আমার ইচ্ছা করে না। আমার মরা মাকে কথা দিয়েছিলাম এই বাড়িতে থাকবো, তোর পাশে থাকবো, তাই আছি, নয়তো এই কৃষ খানের অনেক ডিমান্ড। তারপর নিচু গলায় গুনগুন করে বলতে লাগলো, ও নেশা হে মে হাম হে, এ সামালা নেহি হ্যায়। রুহি ডিনার করে রুমে ঢুকতে দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে রাখা ফোনটা তুলে নিল। রুহি, হ্যাঁ বল সিমরান, তুই কোন গর্তে থাকিস? তোকে 10 বার কল করলাম, তারপর তুই ধরলি না। রুহি, সরি বোন, আমি নিচেই ছিলাম তাই ধরতে পারিনি। সিমরান, আমি খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গা, নতুন মানুষ। আমরা দুজনে একই জায়গায় আছি, এটাই অনেক। এখন ফোন রাখ, কাল সকালে তাড়াতাড়ি আসিস। সিমরান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল সকালে কল দেবো, রাখি। রুহি ফোনটা রাখতে তার আব্বু রুমে ঢুকলো। আব্বু, কিরে মা, ঘুমাবি না? কাল তো নতুন কলেজে যাবে, লাগেজ গুছিয়ে নিয়েছিস? রুহি হেসে ফেলে, হ্যাঁ আব্বু, সব কাজ শেষ, এই তো
এখন ঘুমাতে যাচ্ছি। আব্বু মন দিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেমন নাম করে তেমনই সেখানে হয়, বুঝলি? তুমি চিন্তা করো না আব্বু, আমি এসব থেকে দূরে থাকবো। আব্বু আচ্ছা তাহলে ঘুমা, আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব অফিসের কাজে, তাই আর দেখা হবে না। রুহি মাথা নেড়ে মৃদু হাসলো। তার চোখে নতুন কলেজে উচ্ছ্বাস আর মনের গভীরে হালকা এক টান। অজানা পথে প্রথম পা রাখার আগের রাতটা, যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর তার ছোট ভাই আছে, বয়স 12। ছেলেটা হোস্টেল থেকে পড়াশোনা করে, তাই বাড়িতে তাকে খুব কম দেখা যায়। রুহি পড়াশোনায় ধরুন বর্তমান বাংলা অনার্সে ভর্তি হচ্ছে। সে শান্ত, ভদ্র, মর্জিত ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধু তেমন। মারামারি, গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলে মুখ ফিরিয়ে নেয়। ছেলেদের থেকে 10 হাত দূরে থেকে। নতুন কলেজে ভর্তির পর থেকে রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করছে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরান একই কলেজে ভর্তি হয়েছে। দুজনের জন্য জীবনের শুরু। কাল সকালে তারা হোস্টেলে উঠবে, কারণ বাড়ি থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দূরত্ব। যাতায়াত করলে অনেক পড়াশোনা নষ্ট হবে। রুহির কাছে পড়াশোনার সব কিছু, সে এক মুহূর্ত নষ্ট করতে চায় না। তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে। নতুন কলেজ, নতুন জায়গা, নতুন পরিবেশ, আর রুহির মনের ভিতর কেমন এক অজানা উত্তেজনা। জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবু তার চোখে এখন একরাশ স্বপ্নের ঝিলিক। কখনো বাড়ি থেকে দূরে থাকা তার হয়নি, অথচ আজ থেকে শুরু হবে নতুন একটা জীবন, যেখানে বাবা মা পাশে থাকবে না, পাশে থাকবে শুধু নিজের স্বপ্ন আর এক টুকরো একাকিত্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে সে মনে মনে বলে, রুই কাঁদবি না, আজ থেকে তুই নিজের লড়াই শুরু করবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, আগে তোকে হোস্টেলে যেতে হবে। ভর্তি সব হয়ে গেছে, শুধু নামটা লিখে রুমে লাগেজ রেখে কলেজে যেতে হবে। সে লাগেজ নিয়ে বেরিয়ে আসতে দেখে ডাইনিংয়ের টেবিলে আম্মু বসে আছেন, গরম ভাত, ডাল আর ডিম ভেজে। রুই একটু হাসি দিয়ে বলে, এখন ভোরবেলা আম্মু, এখন আমি এসব খেতে পারবো না, একটু খিদে নেই। আম্মু মায়া ভরা চোখে বলে, একটু খেয়ে বের হ, না খেলে সারাদিন কিছু খাবি না, শরীর খারাপ। রুই আস্তে করে বলে, কলেজ ক্যান্টিনে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আম্মু উঠে এসে রুইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। গলাটা কাঁপে তার। নিজের খেয়াল রাখিস মা, পড়াশোনার বাইরে আর কিছুতে মন দিবি না। রুই মাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না আম্মু, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি লয়ার হব। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সিমরানের নাম। রুই ফোন ধরতে ওর কণ্ঠ ভেসে ওঠে, শোন, আমার একটু দেরি হবে, তুই আগে হোস্টেলে যাস, আমার আর তোর নাম লিখে রেখিস, তারপর কলেজে যাবি। আমি কলেজে তোর সাথে দেখা করবো। রুই ওকে, আমি নিজে কলেজে গিয়ে তোকে কল দিব। আম্মু দরজার সামনে টলমল দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল। রুই ব্যাগে কাঁধে তুলে লাগেজ হাতে নিয়ে দরজার দিকে এগোয়। একবার পেছন ফিরে তাকায়, আম্মু এখনও দাঁড়িয়েছে, ঠোঁট নাড়ছে। আল্লাহ তাকে হেফাজত করে। রুই ধীরে ধীরে দরজার বাইরে পা রাখে। নতুন জীবন শুরু, স্বপ্নের পথে প্রথম সকাল। কিন্তু মায়ের চোখের জলে সেই সকালটা ভিজে যায় নিঃশব্দে। শহরের নাম করা বড় একটা কলেজ, বিশাল আয়তনের ক্যাম্পাস, সামনে উঁচু লোহার গেট, তাতে সোনালি অক্ষরে লেখা কলেজের নাম। গেটের দুপাশে পাহারাদার বসে। নতুন ঢুকলে একদম পরে পুরনো দোতলা একাডেমি বিল্ডিং, চারপাশে সবুজ ঘাসে মোড়া মাঠ, আর রোদে ঝলমল করছে ছাতিমা কৃষ্ণচূড়া গাছে পাতা। গেটের ভিতরে ছেলে মেয়ের ভিড়, হাসি, গল্প, কেউ কফি হাতে, কেউ বা বইয়ের মুখ গুজে। চারিদিকে একরাশ কোলাহল, যেন সকালটা এখনো পুরোপুরি শুরুই হয়নি। নতুন জীবন গম গম। কিন্তু সেই ভিড়ের মধ্যে রুহির মনে আজ অদ্ভুত এক একাকিত্ব। তার প্রিয় বন্ধু সিমরান এখনো পৌঁছায়নি। মনটা কেমন ভারী হয়েছে। সিমরান আসতে একটু দেরি ভেবে রুই হোস্টেল থেকে একটু দেরি বের হচ্ছিল। কলেজ থেকে হোস্টেল হার্ডলি 5 মিনিটের রাস্তা, তবু আজ যেন প্রতিটা মিনিট লম্বা মনে হচ্ছে। রুই ফোন করে আবার কল দেয় সিমরানকে, কিন্তু ওদিকে কেউ ফোন তোলে না। বিরক্ত হয়ে রুহি নিঃশ্বাস ফেলে ফোনটা ব্যাগে রেখে কলেজের বড় গেট দিয়ে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতে কয়েক পা এগোতে হঠাৎ কয়েকটা পুরুষালী কণ্ঠস্বর কানে এসে। রুহি থমকে দাঁড়িয়ে যায়। রহিম, কলেজের সিনিয়র। এই যে ফুলটুসি, কাম বেবি। রুহি রাগ হলো, এমন বাজে নামে কেউ ডাকে না কখনো। তবু নিজেকে সামলে তাদের দিকে এগিয়ে গেল। সামনের মোটে 3 জন ছেলে বাইকের উপর বসে বসে সিগারেট খেছে। রুই, সরি ভাইয়া, আমার একটা ভালো নাম আছে, এমন বাজে নামে আমাকে ডাকবেন না। রুদ্র হেসে বলে, আরে এই পাখিটা দেখে একদম নতুন, তাই আমাদের সঙ্গে গলা তুলে কথা বলছে। আমার, আরে ছাড় না, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে, শুধু শুধু করছিস।
আমরা ইউনিয়ন করি, আমরাও সিনিয়র, ওরা তো আমাদের থেকে শিখবে। সিনিয়র শব্দটা শুনতে রুহির বুক ধক করে উঠল। তার আব্বু বারবার বলছে সিনিয়রদের থেকে দূরে থাকবে, কারণ এই কলেজ যেমন নাম করা তেমনই এর জন্য কুখ্যাত। রহিম, এই যে সাধুপুরুষ, মুখ বন্ধ কর। আর এই মেয়ে, আমরা তোমার সিনিয়র। পুরো কলেজ আমাদের ক্রিস ভাইয়ের নামে কাঁপে, আর তুমি একটি পুচকি মেয়ে আমাদের মুখের উপর কথা বলছো। রহিমের ধমকানিতে রুহি কেঁপে ওঠে। এমন ধমক তার আব্বু কোনোদিন দেননি। রুহি ভয়ে ভাবলে, না মানে আসলে আমি আপনাদের জন্য কি করতে পারি? রুহি, এই যে এবার লাইনে এসছো, শোনো, আমরা তোমাকে একটা ছোট্ট টাস্ক দেবো, সেটা যদি করতে পারো তাহলে তুমি চলে যাবে, আর না পারলে তোমাকে কলেজের থেকে মিথ্যে অভিযোগ দিয়ে বার করে দেওয়ার দায়িত্ব আমার। রুহি ভয়ে ভয়ে বলুন কি কাজ করতে হবে? আমি সব করবো, শুধু কলেজ থেকে বের করে দিবেন না। এই কলেজটা পড়াটা আমার স্বপ্ন। আমার চুপচাপ দাঁড়িয়ে, সে একটু আলাদা, বাকিদের মতো না। রহিম, বেশি কিছু না, শোনো, ওই গেট দিয়ে প্রথমে যে সাদা শার্ট পরে ছেলেটা ঢুকবে তাকে তোমাকে লিপ কিস করতে হবে। যদি পারো তাহলে কলেজে থাকবে, না হলে আউট। ওই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন কথা শুনে সে স্তব্ধ। রহিম আর রুদ্র হেসে উঠল জোরে। বলছি কি, এটা কেমন টাস্ক? রহিম আবার ধমক দিয়ে বলল, আর যদি না পারো তাহলে করো না, বাড়ি যাও, কলেজ থেকে আউট। রহিমের ধমকানিতে এবার রুহি চোখে জল চললে। সে কী করবে বুঝতে পারছে না। অনেক ভেবে শেষমেশ ঠিক করলো তাকে পারতে হবে। এত দূরে এসে সে ফিরতে পারবে না। গেটের দিকে এগিয়ে এককভাবে তাকিয়ে আছে আমান, রহিম আর রুদ্র। তারা অপেক্ষা করছে যে ছেলেটা সাদা শার্ট পরে দিবে তখনই রুহিকে পাঠানো হবে। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে শেষ হয়ে যাচ্ছে, না জানি কী হবে। রহিম, এই মেয়ে, এখনই কেন দাঁড়িয়েছো? গেটের সামনে যাও। যে ছেলে সাদা শার্ট পরে ঢুকবে ওর সামনে গিয়ে চুমু খাবে, তারপর আমরা তোমার উপর নজর রাখবো। রুহি তো হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রুহি ভয়ে মাথা নাড়লো, গেটের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক 5 মিনিট পর একটা ছেলে বাইক চালিয়ে গেট দিয়ে ঢুকলো। সাদা শার্ট, নীল জিন্স, চুলগুলো হাওয়ায় উঠছে, চোখে সানগ্লাস, জিম করা মার্শাল গুলো যেন শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, এটাই হলো কৃষ খান। কারণ সব মেয়ে গেটের দিকে তাকিয়েছে, কারণ কৃষ খান কলেজের সব মেয়েদের ক্রাশ। রুহি কৃষের দিকে তাকায়, মনে মনে কলেমা পড়ে কৃষের দিকে এগিয়ে যায়। কৃষ বাইক স্ট্যান্ডে রাখে, চাবি ঘুরে সানগ্লাস খুলে পড়ে। রুহি সামনে গিয়ে দাঁড়ায়। আমার গেল রে বাচ্চা মেয়েটা, আজ শেষ, বলে সে দৌড় লাগায়। রহিম আর রৌদ্র বুঝতে পারেনি যে সাদা শার্ট পরে কৃষ ঢুকবে। রুহি কৃষের সামনে দাঁড়ায়। কৃষ বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, কিন্তু তার আগে রুহি অপ্রত্যাশিতভাবে একটা কাজ করে। কৃষের নিজের ঠোঁট বসিয়ে দেয়। কৃষ এসে শরীর যেন বিদ্যুৎ লাগে। প্রথমবারের মতো সে এমন ফিল করে। কেন করে জানে না, কিন্তু তার মাথায় রাগ উঠে যায়। সে রুহিকে ধাক্কা দেয়, তারপর জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের জোরে রুহি মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পুরো ক্যাম্পাসে ছেলেমেয়েরা এই দৃশ্য দেখে কেউ এগিয়ে আসে না, কারণ কৃষ কলেজ ইউনিয়ন হেড, তার ক্ষমতা কথা সবাই জানে। এমনকি প্রফেসররাও তার কথা মেনেছিল। আমার ভাই, এটা কী করলি? এমন চড় মারলি, মেয়েটাকে তো অজ্ঞান করে দিলি। রুদ্র আর সোহম তখনই এগিয়ে আসে। ক্রিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওর মতো পিচ্ছি মেয়ে আমার অনুমতি না নিয়ে আমাকে করেছে, ওর উপর ঠিকমতো করতেও পারে না, লেদা মার্কা। আমান, তো তুমি কি পুরো ভার্জিন নাকি? ক্রিস রেগে আমার দিকে তেড়ে গেল। আমন ভয়ে রুদ্র আর রহিমের পিছনে লুকিয়ে পড়ল। আমান, আমাকে মেরে লাভ নাই। আর না, ওই মেয়ের দোষ আছে। এই যে এই দুটোকে সামনে দেখতে পাচ্ছিস, ওরাই তো করেছে, তোকে করিয়েছে। এতক্ষণে সিমরান গেটের কাছ থেকে দৌড় এলো, মাটিতে বসে রুইকে ডাকতে শুরু করলো। সিমরান, রুই, এই রুই, ওঠ, কি হয়েছে তোর? কি মাটিতে পড়ে থাকা রুইয়ের দিকে ভালো করে তাকালো। মেয়েটাকে দেখে মনে হবে না যে কলেজে পড়ে, কারণ মুখে বাচ্চা বাচ্চা ভাবটা রয়ে গেছে। বড় কোমর পর্যন্ত চুল বেনুনি করা, মুখে তেমন কিছু নেই, শুধু কানের আর হালকা লিপস্টিক, আর সেটাই তাকে পুরো পুতুলের মতো সুন্দর করে তুলছে, যেন আল্লাহ খুব যত্ন নিয়ে তাকে বানিয়েছে। কৃষ বিড়বিড় করে উচ্চারণ করলো, রুহি, নাইস নেম। কৃষের ভাবনায় ঢুকেছে। তখনই রুদ্র বলল, ভাই, আমরা বুঝতে পারিনি যে তুই আজকে হোয়াইট শার্ট পরবি, প্লিজ মাথা ঠান্ডা কর। কৃষ মাথা চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। তারপর সিমরানকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি ওকে চেনো? রুহির দিকে ইশারা করে। সিমরান, হ্যাঁ, ও আমার ফ্রেন্ড রুহি, আমরা দুজন আজ নতুন এসেছি। কৃষ পানি আছে, ওর চোখে মুখে পানি দাও। সিমরান ব্যাগ থেকে জলের বোতল বের করে, হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। কৃষ আবার ধমক দিল, তাড়াতাড়ি করে, স্টুপিড ফালতু কাজের জন্য আমার কাছে এত সময় নেই। সিমরান রুহের চোখ মুছে জল ছিটিয়ে দিল, কিন্তু রুহি চোখ খুলল না। কৃষ, মেয়েটার বাবা মায়ের কিছু খাওয়ায় না নাকি? এত লেদু কেন? কৃষ চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলল,
সব এখানে কি ছিঁড়ছিস? আমার বাপের বিয়ে লেগছে। 5 মিনিটে পুরো ক্যাম্পাস ফাঁকা যায় আমার। ছেলেমেয়েরা ভয়ে হুড়মুড়িয়ে যে যার ক্লাসে যায়, কারণ সবার কাছে সবার প্রিয়। ক্যাম্পাস ফাঁকা হতে ক্রিস সিমরানকে ধমক দিয়ে বলে, এই মেয়ে সরো। সিমরান ভয়ে সরে যায়। ক্রিস মাটিতে বসে রুহির সামনে ঝুঁকে, তারপর রুহি ঠোঁটের কাছে মুখ লাগিয়ে জোরে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলো। আমার চমকে উঠলো, হা করে ক্রিসের দিকে তাকিয়ে রইল। সিমরান অবাক হয়ে, রুদ্র আর রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। প্রায় 2 মিনিট পর ক্রিস উঠে দাঁড়ালো, আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হাসে রুহির দিকে তাকালো। রুহি পিটপিট করে চোখ খুলো। ক্রিস, শোনো মেয়ে, ভালো করে খাওয়া দাওয়া করো, কারণ তোমার উপর যার নজর পড়েছে তার নজর ভালো না, ভবিষ্যতে যদি তাকে সামলাতে না পারো। রুহি হোস্টেলের রুমে বসে পড়াশোনা করছিল, তার থেকে কিছুটা দূরে সিমরান ফোনে ব্যস্ত। হঠাৎ রুহির চোখের সামনে ক্রিসের মুখটা ভেসে ওঠে। রুহি চোখ বন্ধ করলে মাথা নাড়ল, আবার পড়ার দিকে মন দেওয়ার চেষ্টা করলো। ক্রিস সাদা শার্ট পরে বাইকে আসার দৃশ্যটা মনে পড়তে রুহি বিরক্ত হয়ে বিছানা থেকে দিকে চলে গেল। তারপর সিমরান পাশে গিয়ে শুয়ে পড়ে। সিমরান, কী ব্যাপার মা, তুমি এত তাড়াতাড়ি পড়া ছেড়ে উঠে এলে? রুহি, আচ্ছা সিমরান, আমার কি ওনার কাছে সরি বলার উচিত? সিমরান অবাক হয়ে বলল, এই উনিটা আবার কে? রুহি, ওই যে কলেজের ক্রিস ভাই। সিমরান, ও আচ্ছা, কলেজের ক্রিস ভাই। ছি ছি, ওটা তো কি সুন্দর হ্যান্ডসাম ছেলে, ভাই বললে কেমন লাগে। উফ, কি হাইট, কি ফিগার, পুরো মার ডালা। আমি তো ওকে লাভ লেটার দিব। রুহি সিমরানের মাথায় গাঁটে মেরে বলে, তোর তো সব ছেলেকে ভালো লাগে, ফালতু মহিলা। যেটা জিজ্ঞাসা করছি সঠিক উত্তর দে। সিমরান, ও হ্যাঁ, কি বললি তুই? সরি বলবি কি না, তাই তো? একদম ঠিক। তুই ওর অনুমতি না নিয়ে ওর ইজ্জতে হাত দিয়েছিস, সরি তো বলতে হবে। তুই চোখ ছোট করে এই সিমরানের দিকে তাকালো। সিমরান মৃদু ছিল না, মানে তুই শুধু এটা নর্মাল, কিন্তু ভাই আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে ভালো হতো। ও, তোর ভাগ্য কত ভালো। তুই ভাট বকা বন্ধ কর, ঘুমা, কাল কলেজে যেতে হবে। সিমরান, আচ্ছা শোন, বলি কি, তুমি তো ওকে সরি বললে, বা সেটা শুধু মুখে বলা ভালো দেখায়? রুহি, তাহলে কি মুখে বলবো? না না, মানে তুই একটা চকলেটের বাক্স দিতে পারিস। রুহি, ওকে, কাল সকালে দেখা যাবে, আমাকে ঘুমাতে দে, মাথা যন্ত্রণা করছে। সিমরান মৃদু হেসে মনে মনে খুশি হলো, কারণ তার মাথায় কিছু একটা চলছে। ক্লাবের তীব্র মিউজিকের তালে তালে ছেলেমেয়েরা নাচছে। আলো আর ধোয়ার মধ্যে এক অদ্ভুত উন্মাদনা। ক্রিস এক কোণে বসে একটার পর একটা পেক শেষ করছে। আমার হালকা দুলতে দুলতে ক্রিসের পাশে এসে বলে, কী ব্যাপার ব্রো, আজ এমন ঝিমাচ্ছিস? কি চুপচাপ গ্লাসের দিকে তাকিয়ে, কারণ কারো কথা যদি বারবার মনে হয় তাহলে কি করা উচিত বলে তুই মনে করিস? আমার হেসে, সেটা নির্ভর করছে তুই কার কথা ভাবছিস তার উপর। ক্রিস হঠাৎ গ্লাসটা টেবিলে আছাড় ফেলে উঠে দাঁড়ায়। ক্রিস, ওই লেদা মার্কা মেয়ে বারবার মনে পড়ছে। শালা মেজাজটাই বিগড়ে দিচ্ছে। তার ঠোঁট, তার চোখ, চুল, সব কিছু যেন আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। এই সময় ছোট ড্রেস পরে একটা মেয়ে এসে ক্রিসকে দৌড়িয়ে দিল। ক্রিস ঘুরে মেলায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিসটাকে ঠেলে সরিয়ে দিয়ে এক চর। ক্রিস রাগে, হাট শালি। আমান তাড়াতাড়ি ধরে এসে ক্রিসকে ধরে। আমার ভাই, বাড়ি চল, আজ তোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলছিস। ক্রিস টলতে টলতে বলে, ক্রিস, ওই শালাটাকে ফোন কর, বল আমার লাগবে। আমার কি করবে ওসব দিয়ে? আজ তোর মেয়ে লাগবে না? ক্রিস রাগে, না, আমি দিয়ে কাজ চালিয়ে নেব। এই মেয়েগুলো সহ্য করতে পারছি না। তুই করবি? চল তোর সঙ্গে করি। আমার হকচকিয়ে বলে, আরে ভাই, আমি পুরো ভার্জিন মানুষ, তোর শালা মতলব ভালো না, দূরে দূরে থাকতে হবে তোর কাছ থেকে। রুহি আর সিমরান বেলা করে ক্লাসে ঢোকার আগে কলেজের সামনে দোকানটা থেকে একটা চকলেটের বাক্স নেয়। রোদের আলোয় চকলেটের মোড়কের চকচকে আভা যেন রুহির মুখের উপর পড়ে আরও উজ্জ্বল করে তুলছে তাকে। আজ রুহি পড়েছে হালকা হলুদ রঙের চুড়িদার, একদম সাদে সিধে কিন্তু চোখে পড়ার মতো। চোখগুলো সুন্দর করে বেনি করা, কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। সিমরান তাকিয়ে বলেই ফেলল, তুই যদি এমন করে সাজিস সেদিন সবাই তোর দিকে তাকিয়ে থেকে। রুহি হেসে মাথা নাড়ল, বোকা, আমি তো এমনিতে রোজকারের মতো সাজি। দুজনে হেসে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে তারা সরাসরি চলে গেলে সেই জায়গাটায় যেখানে আগের দিন ক্রিস আর তার বন্ধুরা বসেছিল। চারদিকে একটু নীরবতা, পাতা ঝরে পড়ছে, বাতাসে হালকা দুলছে। আর জায়গাটা একদম ফাঁকা, কোনো হাসি শব্দ নেই, কোনো চেনা মুখও না। সিমরান মুখ বাঁকিয়ে বলে, কী ব্যাপার, আজ ক্রিসটা কেউ এলো না? রুহি কাজ ঝেঁকে বলে, কে জানে, চল ক্লাসে যাই। কিন্তু সিমরান দাঁত কামড়ে, না না, আমরা এখানেই থাকবো।
ওরা এখন চলে আসবে নিশ্চয়, চকলেটটা এনেছি যখন দিতে হবে। রুই অবাক হয়ে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিমরান মুচকে এসে মুখ ফুরিয়ে নিল। না না, কিছু নয়, তুই বুঝবি না। মনে মনে বলল, আমি তো লাভ লেটার চকলেটের বাক্সের ভিতরে ঢুকে দিয়েছি, পরে আলাদা করে দেওয়ার মতো সাহস আমার নেই, তাই বাক্সটা আজ দিতেই হবে। রুই আবার জিজ্ঞাসা করলে, এত কি ভাবছিস? না মানে কিছু না। সিমরান তাড়াতাড়ি উত্তর দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। 1 মিনিট, বাড়ি থেকে ফোন আসছে, একটু কথা বলে আসি বলে সে ফোন নিয়ে একটু দূরে চলে গেল। রুই একা দাঁড়িয়ে এল, বাতাসে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে। হঠাৎ গেটের দিকে ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। রুই চোখ খুলল। গেট দিয়ে ঢুকছে ক্রিস, কালো রঙের শার্ট আর কালো জিন্স। সূর্যের আলোয় পরে শার্টটা যেন আরো চকচক করছে। পেছনে আমান বসে আছে, মুখে হালকা হাসি। কিসের চোখে সানগ্লাস, তবুও ওর উপস্থিতি একটু অদ্ভুত আকর্ষণ, যেন চারপাশে। রুইয়ের বুক ধক করে উঠল। সে নিঃশব্দে তাকিয়ে রইল, চোখ সরাতে পারছে না। এই মুহূর্তে সিমরান ফোনে কথা শেষ করে ফিরল। সিমরান, চল অন্য জায়গায় খুঁজি, হয়তো ক্যান্টিনের দিকে আসছে। রুই চোখ নাসে, না দরকার নেই, দেখ ওই দিকে। সিমরান তাকিয়ে দেখলে ক্রিস বাইকে হেলান দিয়ে দাঁড়ানো, ভঙ্গিটা দেখে ওর বুকে হালকা ধাক্কা খেলো। রুই আস্তে করে, চল যাই ওর দিকে। দুজনে ধীরে ধীরে ক্রিসের দিকে এগিয়ে যেতে লাগলো। ক্রিস বাইকটা স্ট্যান্ড দিয়ে বসে সিগারেট ধরলো। আকাশে হালকা রোদ, কলেজের মাঠের ধারে কয়েকটা পাতা উঠছে, আর ক্রিসের চোখে একরকম অলসতা। আমার হঠাৎ কনুই দিয়ে ঠেলে বলল, ভাই সামনে দেখা দুজন সুন্দরী আমাদের দিকে আসছে। ক্রিস ধোয়া ছেড়ে অলসভাবে বলল, সুন্দরী নাকি দেখি তো। ধোয়ার ফাঁক দিয়ে চোখ তুলে তাকাতে ওর দৃষ্টি থেমে যায়। দূর থেকে দুজন মেয়ে এগিয়ে এসছে, একজন পরেছে পিঙ্ক স্যুট আর একজন হলুদ রঙের চুড়িদার। দুই সূর্যের আলো পড়ে সেই হলুদটা যেন সোনার মতো ঝলমল করছে। আর তখনই ক্রিসের চোখ আটকে গেল সেই হলুদ পোশাক পরা মেয়েটার মুখে। একটা সরল মুখ, যেন নরম ফুলের পাপড়ির মতো। চোখে একরাশ লাজুকতা, তবু একটুখানি হাসির ছায়া আছে ঠোঁটে। ক্রিসের গলা শুকিয়ে গেল। সিগারেটের ধোঁয়া এক মুহূর্ত বাতাসে মিলিয়ে গেল, কিন্তু ওর চোখ আর নড়ল না। ক্রিস মনে মনে, পুরো হলুদ পরি, এই মেয়ে আমায় শেষ করে দিবে মনে হচ্ছে। কেন এত সুন্দর হলো? কে বলেছিল এত সুন্দর হতে? আমার পাশ থেকে ফিসফিস বলল, কি ভাই, জমে গেলি কেন? দেখেই থেমে গেলি? ক্রিস ধীরে ধীরে হাসলো, কিন্তু চোখে এখনও রুহির দিকে। বাতাসে রুহির বেনি দুলছে। ক্রিসের মনে হলো যেন প্রতিটা বেনি তার বুকের ভিতর কোনো অজানা সুর তুলছে। তার সিগারেট আতখোয়া অবস্থায় মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চাপা দিল ক্রিস। চোখ নামাতে চাইল, কিন্তু নামাতে পারল না। মনে হলো এই মেয়েটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে যা ক্রিসকে টানছে। রুহি আর সিমরান ধীরে ধীরে এগিয়ে এসে ক্রিসের আমনের সামনে দাঁড়ালো। চারপাশে হালকা হাওয়া বইছে, তবু রুহির বুকের ভেতরটা কেমন জানি ধকধক করছে। হাতে চকলেটের বাক্সটা শক্ত করে ধরে রেখেছে। রুহি রুহি থেমে গিয়ে লাজুক গলে বলল, সরি ক্রিস ভাই, আগের দিন আমি ইচ্ছে করে করিনি। সেদিন যা ঘটেছিল তার জন্য দুঃখিত। সে আস্তে করে হাত বাড়িয়ে চকলেটের বাক্সটা দিল। ক্রিস ভুরু কুচকে একটু অবাক গলে বলল, হু আর ইউ? আর কাল কী হয়েছিল? আমার হেসে বলল, ভাই তোর মনে নেই কালকের? কিন্তু ক্রিস সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। তুই চুপ কর আমান। এই মেয়ে, তুমি বলো কাল কী হয়েছিল? আমি তো তোমায় চিনি না। রুই ভয় পেল, মনে মনে ভাবলো, লোকটা কি পাগল নাকি? একদিন আগের দিনের সব ভুলে গেল, তবু সাহস করে বলল, আগের দিন আপনার ফ্রেন্ডরা পড়েছিল, তারা বলেছিল আপনাকে কিস করতে, আমি তাই তাই করেছিলাম। আর সেজন্য আজকে সরি বলতে এসেছি, এই চকলেট দিতে। আর আমি রুই। কি সে এক দৃষ্টিতে তাকিয়েছিল রুইয়ের ঠোঁটের নড়াচড়ার দিকে, যেন শব্দগুলো শোনাচ্ছে তার মুখের দিকে মনোযোগ বেশি। কিন্তু রুই ভাই এই ডাক শোনায় তার মাথা বেঁকে যায়। ক্রিস, এই লেদা ম্যাডামে আমি কোন অ্যাঙ্গেলে তোর ভাই লেগি? তার গলায় ধমকে রুই চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। তবু কাপড় বলল, না সবাই তো আপনাকে ভাই বলে। ক্রিস করা বড় বড়, সবাই বলুক, কিন্তু তুমি বলবে না, আমার নাম ধরবে, ক্লিয়ার? রুহি নিঃশব্দে মাথা নাড়ল, বুকের ভেতর কাঁপন লাগছে। ক্রিস ঠোঁটে তাচ্ছিল্য হাসি এনে বলল, আমাকে কি তোমার কিন্ডার গার্ডেনের বাচ্চা মনে হয় যাকে চকলেট দিয়ে শান্ত করবে? সিমরান তাড়াতাড়ি বলল, না না, আসলে এটা সরি গিফট ভাই, মানে। ক্রিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি? সিমরান চুপ হয়ে গেল, ওর চোখে ভয়, মুখে কোনো শব্দ নেই। ক্রিস তখন নিচু করে বলে, এখন যাও, ক্লাসে যাও দুজনে। রুহি মাথা নিচু করে সিমরানের হাত ধরে চলে যেতে লাগলো, কিন্তু তখনই পেছন থেকে কিসের গলা শোনা গেল, এই লেদা মার্কা মেয়ে, শোনো। রুহি চমকে উঠল, জি। ক্রিস এগিয়ে এসে ওর হাত থেকে চকলেটের বাক্সটা নিল। আমার একটা কুকুর আছে, ও চকলেট খেতে খুব ভালোবাসে, এটা ওকে খাইয়ে দেবো। রুহি স্তব্ধ হয়ে গেল, ওর গলা শুকিয়ে গেল। সিমরান মুখ চেপে হাসি লুকিয়ে ফেলে, তার মনটা খুশিতে ভরে গেল। তার চিঠি পড়বে ক্রিস,
সে রুহির হাত টেনে বলল, চল ক্লাসে যাই। দুজনে আস্তে আস্তে হেঁটে চলে গেল। পিছনে দাঁড়িয়ে ক্রিস চকলেটের বাক্সটা ঘুরিয়ে ঘুরে দেখছে, ঠোঁটে এক চিলতে হাসি। সন্ধ্যায় নরম আলোয় শহরটা ধীরে ধীরে নিস্তব্ধ। সেই সময় ক্রিস বাড়ি ফিরে এলো, ঘামে ভেজা শরীর, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত চিন্তার রেখা। যেন সারাটা পথ সে কারো কথা ভেবে এসছে। বাথরুমে দরজা বন্ধ করে 30 মিনিট শাওয়ার নিল। ঠান্ডা জলে তার কাঁধ নেমে এসেছে, অথচ মনটা কোথাও হারিয়ে গেছে। রুহির হাসি, তার ঠোঁট নড়াচড়া, সরি ক্রিস ভাই বলে চকলেট বাক্স এগিয়ে দেওয়া, সব কিছু আবার চোখের সামনে ভেসে উঠল। নিজেই কথা বলে উঠে ক্রিস, কি হয়েছে তোর? তুই তো এরকম ছিলি না। ওই লেদামার্কা মেয়ের কথা এত মনে পড়ছে? স্নান শেষে তোয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ তার নজর পড়ে বিছানার উপর ফেলে রাখা রুহির দেওয়া চকলেটের বাক্সটার দিকে। ঠিক তার পোষা কুকুর টমি ছুটে আসে, বিছানায় লাফ দিয়ে উঠে সরাসরি চকলেটের উপর হামলা চালায়। ক্রিস তাড়াতাড়ি বাক্সটা ছেড়ে নেয়। এই টমি, একদম না। তোর বাবাকে তোর মা দিয়েছে, জানিস না বাবা মায়ের পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। টমি ক্রিসের কোলে উঠে গায়ে মুখে আদর দেয়। ক্রিস হেসে বলে, একদম না, আর এটা তুই একটাও পাবি না। চল যা, তোর খাবার এনেছি। এসেছে রান্নাঘর। টমি মুখ ভার করে কোল থেকে নেমে যায়। ক্রিস কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর আবার বাক্সটার দিকে মন দেয়। বাক্স খুলতে ভেতর থেকে নানা রকম চকলেটের গন্ধ, আর মাঝখান থেকে ভাঁজ করা একটা ছোট কাগজ। ক্রিস অবাক হয়ে কাগজ তুলে নেয়। চোখ খুলতে হাতে লেখাগুলো, অক্ষরগুলো চোখে পড়লো। কাগজের লেখা প্রতিটা শব্দের জন্য ধীরে ধীরে কুশের বুকের ভেতর কেঁপে উঠল। চোখের কোণে হালকা হাসি ফুটে উঠল ভুরু কুচকে, তারপর ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি। সে ফিসফিস করে বলল, বাহ, যতটা লেদা ভেবেছিলাম ততটা না। লাভ লেটার লিখতেও জানি মেয়েটা, ইন্টারেস্টিং। শিকারি নিজেই এসে শিকার নিজেই এসে শিকারির কাছে ধরা দিয়েছে। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? রুহি আর শিবনান ক্লাসে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে। পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট, কেউ বইয়ে মুখ গুছে, আবার কেউ বন্ধুদের সাথে গল্পে মেতে উঠছে। রুহি শিবনানের দিকে তাকিয়ে বলল, রুহি কিরে, সকাল থেকে মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন? শিবনান, আরে না, একটা বড় ভুল হয়ে গেছে। রুহি, ভুল? কি ভুল? শিবনান, শোন, রাগ করবি না। রুহি, না না, বল। শিবনান নিচু করে বলে, কাল তার দেওয়া চকলেট বাক্সে আমি একটা লাভ লেটার ঢুকিয়ে দিয়েছিলাম কিসের জন্য। রুহি, কি? রুহি এত জোরে চিৎকার করে ওঠে যে আশেপাশে সবাই ঘুরে থাকে তাদের দিকে। সিমরান, আরে চুপ, আসতে বল। রুহি মুখ ঢেকে ফিসফিস করে, তুই কি পাগল হয়ে গেছিস? যদি ওই কৃষ ভাই রেগে যায়, তোর কপালে দুঃখ হচ্ছে। সিমরান, শোন, আসল কাণ্ডটা আমি চিঠিতে লিখেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু শেষে নিজের নামটা লিখতেই ভুলে গেছি। এখন ভয় পাচ্ছি কৃষ ভেবে বসবে চিঠিটা তুই লিখছিস। হায় আল্লাহ, তুই এমন পাগলামি করলি কেন? আগে আমি বললি না কেন? ঠিক তখনই দরজা খুলে যায়। ক্লাসে স্যার ঢুকে পড়েন। সবাই একসাথে উঠে দাঁড়ায়। রুহি আর সিমরান চুপচাপ উঠে দাঁড়ায়। স্যার বলেন, ঠিক আছে, সবাই বসো। আর ক্লাসে নেমে আসে নিস্তব্ধতা। ঠিক তখনই দরজার ভেতরে ঢুকে ক্রিস, পেছনে আমান, রুদ্রা, রহিম। স্যার ক্রিসকে দেখে একটু থমকে যান। স্যার, তুমি এখানে? কোনো দরকার বাবা? ক্রিস কিছু না বলে ক্লাসের ভেতরে ঢোকেন। চারপাশে তাকান, তার দৃষ্টি যেন কাউকে খুঁজছে। সবাই নিস্তব্ধ। রুহি আর সিমরান তো ভয়ে একদম কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে এখনই বুঝি ক্রিস এসে তাদের চর মেরে দিবে। হঠাৎ ক্রিস থেমে যায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, ক্রিস, মিস লেদামার্কা, প্লিজ কাম ফার্স্ট। রুহির বুক ধড়ফড় করে ওঠে। ক্লাসের সবাই চুপচাপ চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, এই মিস লেদামার্কা আবার কে? আর কিসের সাথেই বা কী সম্পর্ক? কিস মাথা চুলকে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে যায়। রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি কিছু বলার আগে কিস তার হাতটা শক্ত করে টেনে বাইরে যেতে থাকে। সিমরান শুধু রুহি বলে ভয়ে চুপ করে থাকে। সবাই হতবাক হয়ে যায়। ক্রিস ঘুরে স্যারের দিকে তাকায়। স্যার, আপনি আপনাদের স্টুডেন্টে পড়ান, আমি আমারটাকে নিয়ে যাচ্ছি। ও একটু কম বুদ্ধি তো, তাই হয়তো বাড়তি ক্লাস দরকার। পেছন থেকে আমার মুচকে এসে বলে, মানে কি, একটা সাবজেক্টে 2বার ফেল করছে, সে আবার ক্লাস করাবে? রহিম, হা হা, একদম ঠিক বলেছিস ভাই। রুদ্র, চুপ কর, ক্রিস শুনে ফেললে তো হাসপাতালে ভর্তি। এদিকে ক্রিস টেনে টেনে রুহিকে বাইরে নিয়ে যায়। রুহি অনেক চেষ্টা করে হাত ছাড়াতে পারে না। অবশেষে একদম ফাঁকা একটা ক্লাসরুমে ওকে নিয়ে ঢোকে ক্রিস। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আপনি কি করছেন? দরজা বন্ধ করছেন কেন? ক্রিস একটু বাঁকা হেসে পাশে থাকা একটা চেয়ার টেনে এনে সামনে বসে। চোখে এক অদ্ভুত ঝিলিক। ক্রিস, বসো। রুহি কিছু না বলে দাঁড়িয়ে থাকে। সারা
শরীর কাঁপছে ভয়ে। ক্রিস এবার গম্ভীর করে বলে, সিট। রুহি ভয়ে পেয়ে ধীরে ধীরে বসে পড়ে। তার হাত পা কাঁপছে। ক্রিস চেয়ারটা টেনে কাছে আনে। দু হাত দিয়ে চেয়ারটা দুপাশে ভর দিয়ে রুহির মুখের একদম কাছে এসে রুহির নিঃশ্বাস আটকে যায়, চোখ বন্ধ হয়ে যায় নিজের অন্তরে। ক্রিস, এত কাঁপছো কেন বাটারফ্লাই? তোমার কাঁপাকাঁপি দেখে আমি যদি সত্যি কিছু করে ফেলি তখন কিন্তু কিছু বলতে পারবে না। আপনি কি চান? ক্রিস হালকা হাসে। পকেট থেকে একটা চিঠি বের করে রুহির সামনে ধরে, নাও, এটা সুন্দর করে পড়ে শোনাও। এই চিঠিটা আমি কোনো কথা নয় বাটারফ্লাই, চিঠি পড়ো। বেশি দেরি করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন কিন্তু ইমরান হাসমি স্টাইলে। রুহি কাঁপতে থাকা হাতে দুটো ধীরে ধীরে চিঠি খুলে। চোখের পাতার নিচে ঘাম জমে গেছে, বুকের ভিতর ধপধপ করে যেন পুরো ঘরে প্রতিধ্বনি। ক্রিস একদম চুপচাপ তাকিয়েছে তার দিকে, চোখে এক অদ্ভুত মায়া, কিন্তু তাতে ভয় মিশেছে। চিঠির প্রথম লাইন রুহির গলা কাঁপে ওঠে। প্রিয় ক্রিস, তুমি যখন হাসো মনে হয় যেন সকালটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠছে। তুমি রাগ করলে পৃথিবীটা যেন থেমে যায় কিছুক্ষণের জন্য। আমি জানি তুমি কখনোই বোঝো না, কিন্তু তোমাকে দেখলে বুকের ভেতরটা কেমন অচেনা এক অনুভূতি ভরে যায়। আমি দূর থেকে দেখে আর ভাবি, যদি একদিন তুমি আমার দিকে তাকাও, একবারের জন্য হলো আমার নাম ধরো, আমি তোমাকে ভালোবাসি ক্রিস। চোখে চোখ রাখলে হয়তো বুঝতে পারবে এই ভালোবাসা কোনো খেলার মতো নয়, এটা তো আমার নিঃশ্বাসের মতো সত্যি। আই লাভ ইউ ক্রিস। রুহি ধীরে ধীরে শেষ লাইনটি পড়ে চুপ করে থাকে, তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, কণ্ঠ কামছে। রুহি, এই চিঠিটা আমি। কিন্তু রুহির কথা শেষ হওয়ার আগে ক্রিস হালকা একটা হাসি দিয়ে এগিয়ে আসে, চোখে একদম সরাসরি তাকে বলে, লাভ ইউ টু বাটারফ্লাই। রুহি নিঃশ্বাস থেমে যায়, সমস্ত শরীর যেন স্থির হয়ে পড়ে, কান পর্যন্ত লাল হয়ে যায়। চোখ নামিয়ে নেয় রুহি, শুধু ক্রিস হেসে চিঠিটা ভাঁজ করে পকেটে রাখে। ঘরের নিস্তব্ধতার মাঝে শোনা যায় রুহির হৃদয়ে ধুকপুকানি। তারপর কোনো কথা না বলে রুহি চেয়ারটা সামনে টেবিলে হেলান দিয়ে দাঁড়ায়। রুহি চমকে উঠল, চোখে কৌতূহল একটু ভয়। ক্রিস মুচকে এসে বলল, তাহলে বলো, আমরা আজ থেকে কি হলাম? রুহি মুখ নামিয়ে বলল, দেখুন আপনি যেমন ভাবছেন। ক্রিস একটু ধমক দিয়ে বলল, কি হলো, স্পিক আউট। রুহি ঢোক গেলে নিচু গলায় কাঁপা কাঁপা হলো, জিএফ বিএফ। কিসের চোখে ঝিলিক খেলে গেল, ঠোঁটের কোনো দুষ্টু হাসি। এক্স্যাক্টলি, এখন আমার কাছে এসো বাটারফ্লাই। রুহি লজ্জায় লাল লাল হয়ে যায়। হ্যাঁ, শুধু এটুকুই বলতে পারলো। ক্রিস ঝুঁকে নিচু গেলে বলল, আমার কাছে এসো। রুহি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো, তারপর ধীরে ধীরে পা বাড়ালো। তার বুকের ভেতর টিপ টিপ করছে, হাত কাঁপছে সামান্য। ক্রিসের কাছে আসতে দাঁড়াতে সে হঠাৎ নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। রুহি এক মুহূর্তে স্তব্ধ, কিসের নিঃশ্বাস তার গলার কাছে লাগছে। পরের মুহূর্তে কিস নিজেকে মুখটা রুহির গলায় গুজে আলতো করে। রুহির শরীর কেঁপে উঠল, নিঃশব্দে চোখ বন্ধ হয়ে এলো ব্যথা। ক্রিস ফিসফিস করে বলল, আজ থেকে আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করবে না, বুঝেছ? রুহির চোখ মুখ কুচকে মাথা নাড়ল, মুখে কোনো শব্দ এলো না। ক্রিস আবার মৃদু হাসলো। এখন আমাকে? রুহি অবাক হয়ে তাকালো। ক্রিস চোখ টিপে বলল, হ্যাঁ তাড়াতাড়ি। রুহি বুকের ভেতর ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছে। ভয়ে ধীরে ধীরে এগিয়ে এসে ক্রিসের আলতো করে কিস করলো। ক্রিসের মুখে তখন এক প্রশান্ত হাসি। সে রুহিকে আরও কাছে টেনে নিল, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন চুপচাপ ক্লাসে চলে যাবে, ঠিক আছে? রুহি চোখ নিচু করলো, হ্যাঁ। তারপর ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। পেছনে ক্রিস দাঁড়িয়ে, মুখে সেই একই রকম মুচকি হাসি, মনে যেন নতুন এক অনুভূতির শুরু। রুহি আর সিমরান অনেক আগে বাড়ি ফিরেছে, কিন্তু সারাটা পথ জুড়ে রুহি একটাও কথা বলেনি। সিমরান নিঃশব্দে বিছানায় বসে আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে, ভীষণ অপরাধ বোধে ভুগছে। তবুও রুহি মুখ থেকে সত্যিটা জানার তীব্র ইচ্ছা তার ভিতরে জ্বলে উঠছে। রুহি চেয়ার টেনে বসে, সামনে বই খোলা, মুখটা নিস্তব্ধ, চোখ দুটো বইয়ের পাতায়, কিন্তু মন যেন দূরে। ধীরে ধীরে সিমরান রুহির দিকে তাকিয়ে বলে, সিমরান, এই রুহি, সরি রে, আমি ইচ্ছে করে করিনি, একদম বুঝতে পারিনি। বল না, ক্রিস তোকে কিছু বলেছে? কিছু কি করেছে? আমি জানলে হয়তো কিছু করতে পারতাম। রুহি কোনো উত্তর দেয় না, চুপচাপ বইয়ের পাতায় চোখ রেখে বসে থাকে। মনে হয় শব্দগুলো পড়ছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না। সিমরান বিরক্ত হয়ে বলে, রে এইভাবে চুপ করে থাকলে হবে না, আমি আর পারছি না।
তার গলা কেঁপে ওঠে, চোখ ভরে যায় পানিতে। মুহূর্তের মধ্যে সে হাউমাউ করে কেঁদে ওঠে। রুহি চমকে ওঠে। চোখের সামনে সিমরানের কান্না দেখে তার বুকটা ভারী হয়ে আসে। দ্রুত উঠে এসে পাশে বসে সিমরানের কাঁধে হাত রেখে, এই কি হলো তোর? এমন করে কাঁদছিস কেন সিমরান? আমি জানি আমার ভুল হয়ে গেছে, কিন্তু তুই একটা কথা বলছিস না, বলতো তোদের মধ্যে আসলে কী হয়েছে? রুহি দীর্ঘশ্বাস ফেলে ধীরে বলে, আচ্ছা আচ্ছা বলবো, কিন্তু তুই আগে কান্না থামাস। সিমরান চোখ মুছে বলে, ঠিক আছে এখন থামাচ্ছি, এখন বল। রুহি একটু হেসে বলে, রুহি বলবো, ঠিক যেভাবে তুই আমাকে বিপদে ফেলছিস তেমনি তুই এর সলিউশন বের করি। সিমরান হেসে ফেলে চোখ মুছে বলে, ওকে ডান। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে ওঠে। দীর্ঘ নীরবতার পর আবার যেন তাদের বন্ধুত্বের আর ফিরে আসে। রুই অনেকক্ষণ চুপ করে বসে থাকে। ঘরের হালকা বাতাস ঢুকছে জানলা দিয়ে, কিন্তু তাদের মাঝে নীরবতা যেন আরো ভারী হয়। সিমরান, এই রুই বল না কৃষ আসলে কি বলছে? রুই একটু দ্বিধায় পড়ে ওঠে, চোখ নামিয়ে বলে, ওই যে চিঠিটা পড়ার পর উনি বলল লাভ ইউ টু বাটারফ্লাই। সিমরানের মুখে একদম অবিশ্বাস ভাব। কি, কৃষ তোকে এটা বলছে? ও মজা করছিল নাকি? রুই ধীরে ধীরে মাথা নাড়ে, মুখে কোনো হাসি নেই। না না, উনি একদম সিরিয়াস ছিল। একটু থেমে গলা ভারী হয়ে যায় তার। কিন্তু আমি ওনাকে ভালোবাসি না সিমরান, একটুও না। সিমরান অবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে তুই ওকে সেটা বলিসনি কেন? রুই নিঃশ্বাস ফেলে। ওনার সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহস পায় না। ওনার চোখের দিকে তাকাতে গেলে মনে হয় ভয় পায়। সিমরান, তাহলে এখন কি করবে? রুই ধীরে ধীরে বইটা বন্ধ করে সিমরানের দিকে তাকায়। চোখে এক ধরনের দৃঢ়তা জেগে ওঠে। তুই বলে এই সম্পর্ক থেকে বেরোনোর কোনো উপায় আছে কি না? আমি চাই না কেউ ভাবুক আমি ওকে ভালোবাসি। সিমরান চুপ থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁটে হালকা হাসি টেনে সিমরান, তাহলে এক কাজ কর, আমরা এমন কিছু করবো যাতে ক্রিস তোকে নিজেই ছেড়ে দেয়। রুই অবাক হয়ে তাকায়। রুই মানে? সিমরান মানে, ও যেন ভাবে তুই ওর জন্য একদম ঠিক না। তুই ওর পিছনে না ঘুরে নিজের মতো থাকবি, কোনো রিয়াকশন দিবি না, আর কলেজে যত পারবি ছেলেদের সাথে কথা বলবি। দেখবি ওর আগ্রহ নিজের থেকে কমে গেছে। রুই দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই নিশ্চিত এটা কাজ করবে? সিমরান আত্মবিশ্বাসের সঙ্গে বলে, একদম। ছেলেরা যখন পাত্তা পায় না তখনই তো বিরক্ত হয়ে সরে যায়। রুই হালকা হাসে। ঠিক আছে, দেখা যাক, কিন্তু তুই পাশে থাকবি তো? সিমরান, অবশ্যই থাকবো বাটারফ্লাই। সরি সরি। রুই চোখ বড় করে তাকায়। রুই এই নামটা আর মুখেও আনবি না। দুজনে হেসে ফেলে, কিন্তু রুইয়ের মনে তবুও একটা অজানা দুশ্চিন্তা রয়ে যায়, যদিও সহজে ছাড়ে না। রাত 12:30। পুরো শহর তখন নিদ্রায় ডুবে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। রুই গভীর ঘুমে তলিয়েছে। হঠাৎ তার বালিশের পাশে রাখা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনের আলো ঝলকানির মাঝে বাজতে শুরু করলো। অর্ধনিন্দে চোখ খুলে রুই ফোনটা কানে তুলে, রুই, হ্যালো কে? ওপাশ থেকে ঠান্ডা গলায় ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। প্লিজ তাড়াতাড়ি নিচে নামো। কে রে তুই? আমি কেন নিচে নামবো? এটা রাত 12টা পেরিয়েছে। কৃষ আগে তোর ভাত ড্যাশ বলছি, মধু খেতে এসেছি, তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দেয় কৃষ। রুইয়ের ঘুমে এক ঝটকে উড়ে যায়। রুই চমকে উঠে বসে পড়ে। হৃৎপিণ্ড জোরে ঝকঝক করে, হায় আল্লাহ, এই লোকটা আমার নম্বর কোথা থেকে পেলো? পাশ থেকে সিমরান ঘুম জড়ানো গলায় শোনা যায়, কি হলো, চিৎকার করছিস কেন? কৃষ কৃষ ফোন করছে, বলছে নিচে যেতে। সিমরান অবাক, কি, কোথায়, কবে এলো? বলছে নিচে যেতে, আমাকে ডেকেছে। সিমরান বিছানা থেকে উঠে, তুই যাস না বুঝলি, এখন ফোন অফ করে ঘুমিয়ে পড়। ও যদি নিচে থাকে থাকে গার্ডরা তো আছে, ঢুকতে পারবে না, এটা তো লেডিজ হোস্টেল। রুই একটু ভাবলে, ঠিক বলছিস, আমি না গেলে নিশ্চয় ও নিজে থেকে চলে যাবে। রুই ফোন বন্ধ করে আবার নিঃশব্দে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না, বারবার কানে বাজতে থাকে, বাটারফ্লাই তাড়াতাড়ি নিচে নামো। ঘড়ির কাঁটায় 11টা, কিন্তু রুহির মন অদ্ভুত এক অস্থিরতা। বাইরে দূরের বাতাসে হালকা মোটর বাইকের শব্দ ভেসে আসছে, মনে হয় কেউ সত্যি নিচে দাঁড়িয়েছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। রুই আবারও গভীর ঘুমে তলিয়ে গেছে। হঠাৎ যেন মনে হলো তার মুখের উপর কারো গরম নিঃশ্বাস করছে। ঘুমের ঘরে সে একটু পাশ ফিরতে টের পায় কেউ যেন আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক মুহূর্তে রুইয়ের বুক ধরপড় করে উঠল, চমকে উঠে বসে পড়ে। চোখ খুলে পাশে তাকাতেই যা দেখে রুইয়ের গলা শুকিয়ে যায়, ভয়ে চোখ গোল গোল হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। কৃষ বাটারফ্লাই, রুইয়ের বুকে ধুকপুকানি বেড়ে যায়। আপনি আপনি এখানে কি করে আসলেন? তোতলাতে তোতলাতে, সিমরান কোথায়? কৃষের হাসি আরো গভীর হয়, চোখে যেন আগুন জ্বলে। হঠাৎ সে ঝুঁকে রুহির গলা শক্ত করে চেপে ধরে। বাটারফ্লাই, তোকে বলিনি এখন যা থেকে যা করবি আমাকে জিজ্ঞাসা করে বলবি? তুই আমাকে না জিজ্ঞাসা করে করে ঘুমালি কি পড়লি?
একবারও ভাবলি না আমি নিচে তোর জন্য অপেক্ষা করছি? রুহির মুখ লাল, শ্বাস নিতে পারছে না, হাত দিয়ে ক্রিসের বুক ঠেলতে থাকে, চোখে হাত খোলা হয়ে যায়। ঠিক তখন ক্রিস হাত ছেড়ে দেয়। সে সামনে রাখা গ্লাসটা হাতে তুলে নিয়ে বলে, নে জল খা। রুহি থরথর করে কাপা হাতে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে জলটা শেষ করে ফেলে। বুক দমে আসে, চোখে জল চিকচিক করছে। ক্রিস ঠান্ডা গলায় বাটার ফেলাই, কোনোদিন আমার কথা অবাধ্য হবি? রুহি ভয়ে মাথা নিচু করে আসতে না বোঝায়, দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো। রুহি কাঁপা কাঁপা উঠলে, কোথায় যাব? ক্রিস ধীরে ধীরে ঝুঁকে আসে, তার চোখ রুহের চোখের ঠিক মধ্যে গিয়ে আটকে, যেন প্রতিটা শ্বাসে আগুন জ্বলছে। প্রশ্ন করা যাবে না, আমার একদম পছন্দ না, মাথায় রাখবি। হ্যাঁ, থাকবে। রেখে হাসতেছে, গুড। আমি বাইরে আছি, তোমার বেস্ট ফ্রেন্ডকে ভিতরে পাঠাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে। আর যদি আমাকে উপরে আসতে না হয়, চোখে ভয়ের ঝিলিক, তাহলে এই বারান্দায় টুকুস করে নিচে ফেলে দেবো, কেমন? রুহির চোখ আতঙ্কে কেঁপে ওঠে, হাতে গ্লাস কাঁপতে কাঁপতে টেবিলে রেখে রুহি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে। ক্রিস স্টপ বাটার ফেলে পেছন থেকে রুহি টপস টেনে, তবে ভুলবশতে এমনভাবে যা ভেতরের সমেত ধরে ফেলে। ক্রিস, সরি বাটারফ্লাই, বাট তুমি এত টাইট কেন পড়েছো? এমনিতে ছোট ছোট ফুটরে আমি যে কি খেয়ে বড় হব? এমন লাগামহীন কথা শুনে রুহির কান গরম হয়ে যায়। লজ্জায় সে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্রিসের পায়ের শব্দ দূরে মিলিয়ে যায়, কিন্তু তার গলার সেই হুমকি যেন ঘরটা কেঁদে যায়। বাটারফ্লাই, আমার অনুমতি ছাড়া কিছুই না, কিছুই না। রুই ওয়াশরুমে ঢুকে নিঃশব্দে চুপ করে বসে থাকে। বাইরের বাতাসে পর্দা হচ্ছে, অত ঘরের ভিতর ঠান্ডা নয়, ভয় আর পাগলামি এক অদ্ভুত আগুন জ্বলছে। রাতটা ছিল একদম চুপচাপ, চারিদিকে নিস্তব্ধ। কিস বাইরে এসে দেখে গার্ড দিব্যি চেয়ারে বসে আছে, চোখ খুলে রাখার কথা, অথচ মুখটা খোলা, হালকা নাক ডাকার আওয়াজ। কিস চোখ সরু হয়ে যায়, ধীরে ধীরে এসে ঠাস করে এক ঘুষি মারে গার্ডটাকে। গার্ড ঘুম থেকে হুড়মুড় করে উঠে পড়ে, ভয়ে থরথর। কিস, এখানে তোকে ঘুমানোর জন্য রাখা হয়েছে? সরি স্যার, আর হবে না। গার্ড মুখ নিচু করে দাঁড়িয়ে থেকে কি কঠিন গলায়, এখন ভালো করে শোন, এখানে আমার বাটার ফেলে থেকে, ওর দিকে কেউ তাকাবে না, কাউকে ঢুকতে দিবে না, ভালো করে পাহারা দিবে। আর যদি আবার এমন দেখি, তাহলে তোর নামও থাকবে না, মুখও থাকবে না, বুঝেছো? গার্ড বললে, বুঝছি স্যার, একদম বুঝছি। ঠিক তখনই রুই বেরিয়ে আসে, মুখ শুকনো, চোখে হালকা ঘুমের ছাপ, লাল গোল রং ছুট পড়া, চুলগুলো খোপা করে বাঁধা, কোনো শ্বাস নেই, তবুও অদ্ভুত এক শান্ত সৌন্দর্য। ক্রিস স্থির হয়ে তাকে থেকে, চোখে মুগ্ধতা আর এক ফোঁটা পাগলামি মিলে আসে। মনে মনে, আমার বাটারফ্লাই। সে এগিয়ে এসে রুহির হাতটা ধরে বাইকের দিকে নিয়ে যায়। ক্রিস মুখটা এমন বালের মতো করে রেখেছে কেন? হাসো। রুই মুখ তুলে তাকায়, জোর করে একটু হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটা আসে না। ক্রিস ঠোঁটে আঙুল রেখে আলতো করে টেনে বলে, বড় করে হাসো। এরপর একটানে রুহির খোপা খুলে দেয়, কোমর পর্যন্ত লম্বা চুল পিঠে ছড়িয়ে পড়ে। ক্রিস ক্লিপটা নিজের পকেটে নিয়ে বলে, এবার ঠিক আছে। তারপর বাইক উঠে ইঞ্জিন চালু করে, ক্রিস বসো, ভালো করে ধরো, 1 ইঞ্চিও ফাঁক থাকবে না, ক্লিয়ার? রুই আস্তে করে, হ্যাঁ। রুই পিছে পিছে দুহাত ক্রিসের রাখে, বাটারফ্লাই, এমন না, আমি পুরো। রুহি আমতা আমতা করে হাত কাঁপে। ক্রিস হঠাৎ হাত দুটো টেনে নিয়ে নিজের বুকে রাখে। রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শরীরটা জমে যায় একেবারে। ক্রিস হালকা হাসিতে, এভাবেই থাকো। তারপর বাইকটা চলতে শুরু করে। রাতের হাওয়া উড়েছিল রুইয়ের গালে, চুলগুলো কিসের মুখে লাগছিল। রুই বুকের ভিতর ধুক ধুক করছে, মনে হচ্ছে শরীরটা কারেন্ট লাগছে। ও চোখ বন্ধ করে নিঃশব্দে শুধু অনুভব করছিল কিসের বুকের তাপ, তার নিঃশ্বাসের আওয়াজ, আর তার পাগলাটে ভালোবাসা, যেটাতে ভয় আছে, আবার সেটা থেকে পালানো যায় না। অনেকক্ষণ কেটে গেছে, তবু বাইক থামে না। চারপাশে অন্ধকার, মাঝে মাঝে স্ট্রিট লাইটের হালকা আলো এসে রুইয়ের মুখে পড়ছে। ঠান্ডা হয়, হাত পা কাঁপছে, চুল উড়ে এসে মুখে লাগছে। রুই ভয়ে আস্তে করে বলল, আমরা কি থামবো না? আসলে আমার একটু ঠান্ডা লাগছে। ক্রিস চোখ সরু করে, মুখে হালকা ব্যঙ্গ, তোমার কি মনে হয় তোমার ঠান্ডা লাগলে আমি হিরোদের মতো আমার জ্যাকেট খুলে তোমাকে পরিয়ে দেবো? রুই, না না, না না, আমি তেমন কিছু বলি নাই। ক্রিস হালকা এসে বলে, আইসক্রিম খাবে? রুই অবাক হয়ে তাকায়। রুই, এত রাতে আইসক্রিম? ক্রিস, ওই ক্রিস খান চাইলে সব হয়। আর হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, সেব একটু হাওয়া খেতে বেরিয়েছি। রুই মনে মনে ভাবে, এত রাতে কেউ আবার হাওয়া খেতে বেরোয় নাকি? ওর চোখে বিস্ময়, মুখে অজানা ভয়। ঠিক তখনই ক্রিস হঠাৎ ব্রেক মারে, বাইক একদম থেমে যায়। রুই চমকে ওঠে, প্রায় গিয়ে ধাক্কা মারে ক্রিসের সামনে। সামনে একটা ছোট্ট আইসক্রিমের ভ্যান দাঁড়িয়েছে, আলো জ্বলছে, চারপাশ নিস্তব্ধ।
রুই হালকা অবাক হয়ে, আইসক্রিম গাড়ি? ক্রিস বাইকে স্ট্যান্ড নামিয়ে ফোন করে। ঠিক তখনই মেসেজ আসে, স্ক্রিনে কারো নাম জ্বলে ওঠে। সে শান্তভাবে রিপ্লাই দেয়, থ্যাঙ্কস। তারপর ফোন পকেটে রেখে রুহির দিকে তাকিয়ে বলে, তো খাবে? রুই কিছুক্ষণ মাথা নিচু করে হেসে ফেলে। রুই, আমার ভালো লাগে কর্নেটো আইসক্রিম। ক্রিসের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে গাড়ির কাছে দুটো আইসক্রিম নিয়ে রুইয়ের হাতে দেয়। রুই হাত নিয়ে একটু থামে, চারপাশে তাকায়। আইসক্রিম মালিক কোথায়? তাকে না জিজ্ঞেস করে খাওয়া ঠিক হবে? ক্রিস চোখে দুষ্ট হাসি নিয়ে, তোমার ভাবতে হবে না বাটারফ্লাই, তুমি সাথে খাও। রুই ধীরে ধীরে কর্নেটোটা খুলতে শুরু করে। ঠান্ডা আইসক্রিম ঠোঁটে লাগতে তার শরীর হালকা শিরশির বয়ে যায়। রুই আইসক্রিম খেতে খেতে হালকা করে ক্রিসের দিকে তাকায়, কিন্তু ক্রিস যেভাবে একদৃষ্টিতে তাকিয়েছে তাতে রুই ভয় পেয়ে যায়। খাবেন? মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। রুই নিজের হাতে থাকা আরেকটা আইসক্রিম এগিয়ে দেয়। ক্রিস, এটা নয়, তোমার হাতেরটা খেতে চাই, ওটাই। এটা তো অর্ধেক খাওয়া। ক্রিস কোনো কথা বলে না, এগিয়ে এসে রুহির বাইকে বসিয়ে দেয়। রুহি একদম অবাক, কিছু বুঝে উঠতে পারে না। ক্রিস দু হাতে রুহির মুখটা ধরে সামনে টেনে এনে তারপর রুহির হাত থেকে আইসক্রিমটা নিয়ে আলতো করে ওর ঠোঁটে লাগিয়ে দেয়। রুহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, তার মুখ দিয়ে কথা বলে। ক্রিস ঝুঁকে আসে, আইসক্রিমের অংশটা শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়েছে। তারপর ক্রিস হঠাৎ রুহিকে শক্ত করে বুকে টেনে নেয়। এটুকু তো, যদি এত কাঁপো তাহলে বাকিটা করলে তো ভূমিকম্প তুলবে। রুই চুপ করে থাকে, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে। ক্রিস আর মাথা পাশে মুখে রেখে গম্ভীর করে বলে, ভয় পেও না, আমি তো আছি। রুই কিছু বলে না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ে। রাতে ঠান্ডা হওয়া বাইক আবার চালু করে দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ে। রুইর হাত ক্রিসের বুকে শক্ত করে ধরা, আর ক্রিসের চোখে একরাশ পাগলামি, যেখানে ভয় জেদার অনুভূতি একসাথে মিশে গেছে। কলেজের গেট পেরিয়ে রুহি আর সিমরান ঢুকে ভয় পায়। দুজনের মুখে অদ্ভুত এক চিন্তার ছায়া, যেন প্রতিটা পায়ে পায়ে আশঙ্কা। এই বুঝে ক্রিস সামনে পড়বে। ক্যাম্পাসে হালকা বাতাস বইছে, সবাই নিজের মতো করে ছুটছে ক্লাসে, কিন্তু রুহির ভিতরটা কেমন যেন কাঁপে। ক্রিস আর তার বন্ধুদের দেখতে না পেয়ে রুহির একটা স্বস্তি ফিল হয়। রুহি ফিসফাস করে বলে, তাড়াতাড়ি ক্লাসে চল। সিমরান ছোট করে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমি তোকে কি বলেছিলাম মনে আছে? রুহি বলে, হ্যাঁ মনে আছে মনে আছে, ছেলেদের সাথে বেশি কথা বলবো, এটাই তো পারি না। দুজনে শান্ত হয়ে ক্লাসে বসে যেন কিছুই হয়নি, কিন্তু রুহির মনে ক্রিসের চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে ফিরে আসে। ক্লাস শেষ করে দুজনে ক্যান্টিনে যায়। দুপুরে ঠান্ডা বাতাসে কফির গন্ধ, চারপাশ হাসাহাসি, গল্পগুজব, সব কিছু স্বাভাবিক। দুজনে এক কোণে চেয়ারে বসে, দূর থেকে একজন তীক্ষ্ণ দৃষ্টি পড়ে আছে রুহির উপর। ঠিক তখনই অচেনা এক ছেলে এসে সামনে দাঁড়ায়, চোখে মুখে বন্ধুত্বের ঝিলিক, মুখে হাসি। ছেলেটা বলে, হাই আমি সোহম। রুই একটু অবাক হয়, সরি, আমি কি আপনাকে চিনি? সোহম হাসে, আরে আমি তো তোমাদের ক্লাসে পড়ি। তুমি করে বললে হবে, আপনি বলছে কেন? সিমরান পাশ থেকে কুনি মেরে বলে, হাদারাম, সামনে ক্রিস বসেছে, তো তোর দিকে তাকিয়েছে, তুই ছেলেটাকে সঙ্গে ভালো করে কথা বল, যেন ক্রিস আগে তোর সাথে ব্রেকআপ করে নেই। রুই একটু হাসার ভান করে, রুই, ও হ্যালো, আমি আমাদের তুমি আমাদের ক্লাসে, সরি বুঝতে পারি নাই, নাইস টু মিট ইউ বলে হাত বাড়ায়। সোম হেসে হাত বাড়ায়। ঠিক তখনই ঝনঝন একটা ভাঙা কাছের আওয়াজে পুরো ক্যান্টিন স্তব্ধ। সবাই চমকে ওঠে। রুই ভয়ে চোখ বন্ধ করে। সিমরান মুখ ফ্যাকাশ হয়ে যায়। ধীরে ধীরে চোখ খুলে রুই দেখে সোম মাটিতে পড়ে আছে, তার হাতটা কাটা, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। চোখ ফেরাতে রুই দেখে ঠিক তার সামনে দাঁড়িয়েছে ক্রিস, হাতে কাছের ভাঙা বোতল, চোখ দুটো রক্তের মতো লাল, তার নিজের হাত থেকে রক্ত ঝরছে। চারপাশে চিৎকার, ছাত্রছাত্রীদের ভয় পালিয়ে যাচ্ছে। রুই অবশ হয়ে বসে পড়ে, চেয়ার থেকে মাটিতে পড়ে যায়, চেতনা হারে। আমন দৌড়ে এসে, ভাই তুই কি করলি? কি দাঁত চেপে বলল, ওকে হাসপাতালে ভর্তি কর, কিন্তু যাওয়ার আগে ওর হাতটা পুরো কেটে দেবে। তার কণ্ঠে যেন ক্যান্টিন কেঁপে ওঠে। রহিম, রুদ্র, তোরা যা। ওরা সোহমকে তুলে নিয়ে যায়। ক্রিস ঘুরে তাকায় সিমরানের দিকে। ক্রিস ঠান্ডা গলায়, ওকে আমি ঠিক সময় হোস্টেলে দিয়ে আসবো, এখন তুমি যাও। সিমরান ভয়ে একবার রুহির দিকে তাকায়, চোখে জল, তারপর মাথা নিয়ে চুপচাপ চলে যায়। ক্যান্টিনে তখন শুধু টেবিলের উপর পড়ে থাকে কাচের টুকরো, মেঝেতে ছড়ানো রক্ত, আর কিসের নিঃশব্দে দাঁড়ানো শরীর যেন নীরবতায় নিজে চিৎকার করছে। রুই ধীরে ধীরে চোখ খুলে, চোখের সামনে সবকিছু ঝাপসা, আলোটা নরম ও হলদেটে রঙের, মাথা কেমন ঘুরছে, বুকের ভিতর ভারী একটা চাপ।
সে কিছুই বুঝে উঠতে পারছে না। মিনিট দুয়েক পর চোখ খুলে একটু পরিষ্কার হতে অবাক হয়ে চারিদিকে তাকায়। এ যে কোনো সাধারণ জায়গা নয়, সেটা প্রথম দেখাতে বোঝা যায়। পা রাখলে যেন শরীর ডুবে যায়। ঘরের মাঝখানে একটা যেন রাজকন্যা ঘুমের ঘরে। ডান দিকে বড় জানলা, সাদা পত্তা বাতাসে দুলছে। বিকেলের রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে, সোনালি ছায়া। জানলার পাশে বিশাল সোফা, হালকা ধূসর রং। তার গায়ে নরম কুশনগুলি এমনভাবে সাজানো যেন কেউ সদ্য বসে উঠছে। কোণের দিকে তাকাতে তার চোখ আটকে যায়। দুটি বড় ফুলদানি সাজানো, লাল আর সাদা বেগুনি গোলাপ। তাজা ফুলের গন্ধে ভরে গেছে। হালকা পারফিউমের সঙ্গে মিশে এক অদ্ভুত শান্ত গন্ধ ছড়িয়েছে। রুই ধীরে ধীরে বসার চেষ্টা করে, কিন্তু মাথাটা ভারী লেগে যায়। এদিকে অচেনা সৌন্দর্য তাকে ভয় আর বিস্ময়ে ভরে তোলে। তার মনে একটাই প্রশ্ন করছে, আমি কোথায়? আমাকে এখানে কে এনেছে? চুপচাপ ঘরের ভেতর দিয়ে বয়ে যায় বাতাস, পর্দা দুললে ওঠে, ফুলের পাপড়িগুলো সামান্য নড়ে ওঠে, আর দরজার বাইরে যেন কারো ভারী পায়ের আওয়াজ ভেসে আসছে। ঘরের ভেতর আজ নিঃশব্দ। রুই বিছানায় একা বসে আছে, তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। মাথা এখনো যেম, ঠিক তখনই ঠাস দরজা খুলে যায়। রুই চমকে ওঠে, তার চোখ বড় বড় যায়, নিঃশ্বাস যেন থেমে যায় বুকে। দরজার ফাঁক দিয়ে আলো পড়ছে, সেই আলোর মধ্যে দাঁড়িয়েছে কৃষ। চোখে অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তার ডান হাতে একটা চকচকে ধারালো চাক। রুইয়ের গলা শুকিয়ে যায়, ঠোঁট নাড়ে কিন্তু বেরোয় না। ঘরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, বাতাস বাড়ে। কি ধীরে ধীরে পা রাখে, তার প্রতিটা পদক্ষেপ শব্দ। কার্পেট ডুবে যাচ্ছে, কিন্তু রুইয়ের কানে বজ্রপাতের মতো শোনাচ্ছে। তার চোখ এক মুহূর্তের জন্য রুহির মুখ থেকে সরে না, বিছানার কাছে এসে থেমে যায়। ছুরিটা হাতে ঘুরিয়ে ধরে। ক্রিস হালকা গলে বলে, বাটারফ্লাই। রুহি কেঁপে ওঠে। ক্রিস, তোর হাত মেলানোটা ভালো না বলে ধীরে ধীরে এগিয়ে যায়। আজ আমি তোকে শেখাবো হাত মেলাতে হয় কীভাবে। ঝিলিক রোদে পড়ে রুইয়ের মুখে প্রতিফলিত হয়। রুই ভয়ে ভয়ে পেছনে থাকে, বালিশে ঠেস দিয়ে দেওয়াল এসে দাঁড়ায়। তার নিঃশ্বাস ভারী, বুক কাঁপছে, ঠোঁট শুকিয়ে আছে। ক্রিস এক পাও এগিয়ে আসে, একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে শুধু ছুরি ধারালো ঝিলিক আর জমে থাকে নীরবতা। বাইরে হঠাৎ এক ঝাপটা হাওয়া এসে পর্দা উড়িয়ে ঘরের আলো নিভে যায়। রুইয়ের মুখটা কেবল ক্রিসের ছায়া, ভয়, পাগলামি আর একটা অব্যক্ত ভালোবাসার মিশ্র প্রতিচ্ছবি। ক্রিস ধীরে ধীরে ঝুঁকে এসে, তার চোখে ক্রোধ, অপরাধবোধ, ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত ছায়া। হঠাৎ সে রুহির পা টানে ধরে। রুহি ভয় পেয়ে পেছনে হাঁটে, কিন্তু ততক্ষণে ক্রিস তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বিছানায় বসে বসে রুই হাতটা শক্ত করে চেপে ধরে। বাটারফ্লাই, কোন হাত দিয়ে তুই হ্যান্ডশেক করতে যাচ্ছিলি? তার কণ্ঠে একদম দমিত ক্রোধ, একটা পুড়ে যাওয়া অভিমান। রুই ভয় পেয়ে হাত সরিয়ে নিতে যায়, চোখ টলমল। প্লিজ ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার সব কথা শুনবো, আর কাউকে ছুবো না, কারো হাত ধরবো না। প্লিজ কিছু করবেন না, প্লিজ ছেড়ে দিন। তার গলা কেঁপে ওঠে, অশ্রু ঝরে পড়ে। ক্রিস এক মুহূর্ত স্থির থাকে, তারপর বলে, সরি বাটারফ্লাই, ভুল যখন করছো শাস্তিটা পেতে হবে, তাই না? রুই মাথা নাড়ে, কাঁদতে কাঁদতে বলে, না ক্রিস, প্লিজ কিছু করবেন না। কিন্তু ক্রিসের চোখ তখন আগুন, তার হাত চকচক করছে। সে ধীরে ধীরে রুহির ডান হাতটা তুলে নেয়, তারপর ছুরিটা রাখে তার হাতের তালুতে। রুই তড়িঘড়ি হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস দু হাতে তার কবজি চেপে রাখে। হঠাৎ ছুরির ফলা চামড়া ভেদ করে ঢুকে যায়। রুহির মুখ ভেসে ওঠে এক দীর্ঘ যন্ত্রণা চিৎকার। রক্ত, সাদা বিছানার চাদর লাল হয়ে যায়। ক্রিসের হাত কেটে যায় এই ছুরি ধরে। রক্ত দুজনে মিশে একাকার। রুই চোখ আধ বোঝা, নিঃশ্বাস কাঁপছে, আর ক্রিস চোখে মুখে আগুন, এক নীরবতা। সে হঠাৎ রুইকে নিজের দিকে টেনে নেয়। রুইয়ের পিঠ ধাক্কা খেয়ে বুকের সঙ্গে লেগে যায়। দুজনের মুহূর্তের মাঝে ফাঁকটা মুছে যায়। রুহির নিঃশ্বাস গলায় আটকে আসে। ক্রিস, ছাড়ুন। তার গলা কেঁপে ওঠে, চোখে জল। ক্রিস কিছু বলে না, সে শুধু রুহির মুখটা দুই হাতে ধরে। আঙ্গুলের রক্তের দাগ, তবু এই আঙ্গুলের স্পর্শে একটা কাঁপুনি বয়ে যায় রুহির গা বেয়ে। তার চোখে দুটো মিশে যায়, একটা ভয়, অন্যটা পাগলামি। তারপর কোনো সতর্ক ছাড়া ক্রিস নিজের চেপে ধরে রুহির ঠোঁটে। রুই একদম দম বন্ধ হয়েছে, ঠোঁট শক্ত করে চেপে রাখে, চেষ্টা করে তাকে ঠেলতে। ক্রিসের হাতগুলো তার গাল থেকে ঘাড়বে, পিঠে, হঠাৎ তার কোমরে, আরেকটা মাথায়। সে রাগে, অনুশোচনায়, ভালোবাসা সব মিলিয়ে এক উন্মুক্ত
রুহি প্রথমে প্রতিরোধ করে, তারপর ধীরে ধীরে ভেঙে পড়ে। তার কাঁপুনি আসে, চোখ বন্ধ হয়েছে, অশ্রু আর নিঃশ্বাসে মিশে গেছে এক অদ্ভুত নীরবতা। রুহি চোখ বেয়ে ভয় আর চোখের কোণে বেয়ে পড়া জল। কিছুক্ষণ পর ক্রিস ছেড়ে দিয়ে দুজনের দিকে তাকায়। ক্রিসের চোখে রাগ, কষ্ট, অনুশোচনা সব একসাথে মিশে যায়। বাতাস ভারী। ক্রিস নিচুকে, আমি ভুল করেছি বাটারফ্লাই, আমি তোমাকে কষ্ট দিছি, এখন আমি নিজেকে শাস্তি দেব। রুহি কিছু বুঝে ক্রিস নিজের হাতে থাকা ছুরিটা নিজের দিকে ঘুরে নেয়। সে নিজের হাতে একের পর এক প্যাচ লাগিয়ে দেয়, এক টানে বেরিয়ে আসে। রুহি ভয় পেয়ে চিৎকার, কি এটা কি করছেন, থামুন। ক্রিসের চোখে তখন পাগলামি। সে একটু দূরে গিয়ে আবার, আমি বাঁচার যোগ্য না, আমি তোকে কষ্ট দিয়েছি বাটারফ্লাই। রুহি তাড়াতাড়ি দৌড়ে এসে তার হাত ধরে দু হাতে কবজি যায়, প্লিজ ক্রিস। ক্রিস থামাতে চায়, কিন্তু রুহি শক্ত করে ধরে রেখেছে। ছুরিটা তাদের মধ্যে পড়ে যায়, মেঝেতে ঠক করে আসে। কি হাঁপাতে হাঁপাতে বসে পড়ে, দু হাত রক্তে ভেজা, চোখ দিয়ে জল। সে মাথা নিচু করবে, আমি তোমাকে আঘাত করেছি, আমি নিজেকে বের ফেলো। রুহি কাঁদতে কাঁদতে তার পাশে পড়ে হাত দিয়ে অন্যায় জড়িয়ে ধরে বন্ধ করতে থাকে। চুপ করুন, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, শুধু এমন করবেন না। কেশ মাথা নিচু করে বসেছিল, তারপর ধীরে ধীরে মাথা তুলে। তার চোখে জল জমে আছে, ঠোঁট কাঁপছে। সে রুহির মুখের দিকে তাকিয়ে বলে, বাটারফ্লাই। তার ভাঙা কণ্ঠ, কাঁপা নিঃশ্বাস, শব্দগুলো বেড়েছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি খুব একা। রুহি স্তব্ধ হয়ে ওঠে, তার বুকের ভিতরটা ভারী হয়ে ওঠে। ক্রিস ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে। রুহি বাধা দেয় না, শুধু চুপ করে মাথা রাখে ক্রিসের কাঁধে। ক্রিস তার চুলগুলো হাত রেখে, জানিস আমি খুব পাপী, আমি খুব খারাপ মানুষ, কিন্তু তুই তো পবিত্র, তুই আমার পবিত্র ফুল, তোকে পেলে আমি সত্যি ভালো হয়ে যাবো, আমি প্রমিস করছি আমি বদলে যাব, শুধু তুই ছেড়ে যাস না। রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, দুজনের নিঃশ্বাস কাঁদতে থাকে, কিন্তু সেই কান্নার মধ্যে একটা শান্তি আছে, যেন অনেক ঝড়ের পর অবশেষে একটু শান্ত হওয়া হয়েছে। রুহি দরজাটা ধীরে খুলে হোস্টেলের রুমে ঢুকতে সিমরান দৌড়ে আসে, চোখে চিন্তার ছাপ, গলায় ঝাঁকুনি। রুহি, আহা কী করছিলি, এই হাতটা ব্যান্ডেজ কেন, কী হয়েছে, ওই ক্রিস কিছু করেছে তাই না? রুহি থেমে যায়, কিছু বলে না, ধীরে ধীরে বিছানার দিকে যায়, বসে পড়ে চোখ নিচু করে। ঘরটা নিস্তব্ধ, শুধু জানলার বাইরে হালকা বাতাসে পর্দা চলছে। সিমরান আবার, বল না কী হয়েছে, তোর মুখ চেহারা কেন ফ্যাকাশে। রুহি ধীরে ধীরে বলে, সিমরান উনি মানুষ না রে, উনি আলাদা, উনি সাধারণ কেউ নয়, উনি একজন সাইকো। সিমরান চোখ বড় হয়ে যায়, সাইকো মানে, তুই শিওর? রুহি চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর নিচেগুলো, হ্যাঁ সিমরান, আমি আগে জানতাম না, কিন্তু এখন বুঝেছি, আমি শুনেছি ওদের দুনিয়া আলাদা, খুব ভয়ঙ্কর। আমি এমন কার সঙ্গে জড়িয়ে পড়বো ভাবতে পারিনি। সিমরান অবাক হয়ে বসে পড়ে রুইয়ের পাশে। তাহলে এখন কি করবি, ওকে ছাড়বি? রুই চোখে জল এসে যায়, ছাড়তে পারবো না, উনি আমাকে ছাড়বেন না, উনি খুব জেদি মানুষ, আমি দূরে যাওয়ার চেষ্টা করলে আমাকে তিলে তিলে মারবে। সিমরান, তাহলে কি ভাবছিস, কি করবি? রুই মাথা নেড়ে ধীরে ধীরে, আমি নাটক করব। সিমরান একটু অবাক হয়, নাটক, কিসের নাটক? রুহি জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসার নাটক, আমি ওকে বুঝতে দেবো না যে আমি দূরে যেতে চাইছি, আমি এমন সাজবো যে ওর জন্যই বেঁচে আছি, যেন আমি ওর ভালোবাসার পাগল। আর এই 1 মাস তো কলেজ ছুটি পড়বে, তখন আমি বাড়ি চলে যাব। যদি এই 1 মাস আমাকে খুঁজে না পায়, তাহলে ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। সিমরান হালকা হাসি বলে, বারে, এটা একদম সিনেমার মতো প্ল্যান, তোর মাথাটা বেশ কাজ করে। এই 1 মাস নাটক কর, তারপর উধাও হয়ে যায়। রুই হালকা মাথা নাড়ে, চোখে জল টলমল করছে, নরম কণ্ঠে বলে, হ্যাঁ রে, কিন্তু ভয় করছে, আমি জানি না উনি যদি জানতে পারে তাহলে কি হবে। তবু আমার হাতে আর কোনো রাস্তা নেই, আল্লাহ তুমি আমার পাশে থাকো। সিমরান এগিয়ে এসে রুইয়ের কাঁধে হাত রেখে, ভয় পাস না, আমি আছি তোর সাথে। রুই তাকা জানলার দিকে, বাইরে রাতের অন্ধকার, হালকা চাঁদের আলো ঢুকছে। দুইজনে কিছু না বলে চুপচাপ বসে থাকে, একজন ভয় নিয়ে আরেকজন বন্ধুত্ব নিয়ে। চাঁদের আলো সে রুহির মুখে পড়ছে, চোখে অশ্রু টলমল, ঠোঁট কাঁপছে। সে নিজের মনে শুধু একটাই কথা, 1 মাস, শুধু 1 মাস টিকে থাকতে হবে, তারপর সব শেষ। পরদিন সকালটা শান্ত, হোস্টেলে উঠোনে নরম রোদ পড়ছে, পাখিরা ডাকছে, মেয়েরা কেউ ক্লাসে যাচ্ছে, কেউ চা খাচ্ছে। রুই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, চোখের নিচে ক্লান্তির সাপ, তবু আজ সে মুখে হাসি। সিমরান পাশ থেকে বলে, রুই তুই নিশ্চিত আজ থেকে নাটক শুরু করবি? রুহি আয়নার সামনে নিজের মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ রে, আজ থেকে শুরু করবো, আজ থেকে আমি সেই রুই যে নাকি কিসকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সিমরান মৃদু মাথা নাড়ে, তবে সাবধানে করিস, কিস ততটা সহজ না। রুহি চুপচাপ ব্যাগটা কাঁধে তুলে নেয়, আমি জানি রে, তবুও চেষ্টা করব, তুই তো যাবি, ভালো থাকিস। কলেজের গেটে পৌঁছাতে চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল। রুই
ধীরে ধীরে ভেতরে ঢোকে। হঠাৎ দূরে দেখতে পায় ক্রিস দাঁড়িয়ে আছে গাছের পাশে। রুহির বুক কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে সামলায়। মুখে মিষ্টি হাসি এনে ধীরে ধীরে এগিয়ে যায় ওর দিকে। গুড মর্নিং ক্রিস। ক্রিস একটু অবাক হয়। গতকাল পর্যন্ত যে রুহি ওর দিকে তাকাতো না, আজ সে এমন হেসে কথা বলছে। ক্রিস ঠোঁটের কোণে হাসি টেনে বলে, আজ মেজাজ ভালো মনে হচ্ছে বাটারফ্লাই। রুহি চোখ নামে বলে, ভালো আছি, আপনি যত্ন করেন বলে। ক্রিস একটু চেয়ে থাকে, ওর চোখে অচেনা ঝিলিক। ভেতরে ভেতরে ওর হাত ঘামছে, মুখে ধরপড় করছে, কিন্তু মুখে সেই শান্ত হাসি। ক্রিস এগিয়ে এসে ওর গালে হালকা স্পর্শ করে। এই হাসিটা রাখিস সবসময় বাটারফ্লাই, কিন্তু ভুল করে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তোকে জ্যান্ত কবর দিতেও আমার হাত কাঁপবে না। রুহির শরীর কেঁপে ওঠে, কিন্তু কিছু বলে না। দিন কেটে যায় হাসি কথায়। ক্রিস বারবার রুহির দিকে তাকায়, রুহি জোরে হাসে। আর প্রতিটা মুহূর্ত ওর ভেতরে একটাই ভাবনা করে, 1 মাস, শুধু 1 মাস, তারপর আমি মুক্ত। চলবে ম্যাট ফর ইউ প্রথম পর্ব। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন।